এই শোন টুনি, তুই যদি আমাকে ওই নীল পদ্ম ফুল এনে না দিস, তবে তোর স্বামী টোনাকে আমি মেরে ফেলবো। তখন তোর ভালো লাগবে তো? না ডাইনি, তুমি এমনটা করো না। দয়া করে তুমি টোনার কোনো ক্ষতি করো না। আমি তোমার কথা মতো নাগরাজ্য থেকে ওই নীল পদ্ম এনে দিব। তবু তুমি টোনাকে মেরে ফেলো না ডাইনি, মেরে ফেলো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি হয়েছিস তখন তোর টোনার আর কোনো ক্ষতি আমি করব না। তবে আজকের মধ্যে আমার ওই নীল পদ্ম চাই চাই। ডাইনি, তা না হয় বুঝলাম, কিন্তু আমি নাগরাজ্যে প্রবেশ করব কি করে? সেই ব্যবস্থা আমি করে দিব, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এই কথা বলে ডাইনি টুনিকে নিয়ে নাগরাজ্যের বাইরে আসে। আর ডাইনি টুনিকে বলতে থাকে, টনি, আমি নাগরাজ্যের বাইরে অপেক্ষা করছি। তুই নাগরাজ্যের ভিতর থেকে নীল পদ্ম নিয়ে আয়। আর দাঁড়া, আমি তোর রূপ পরিবর্তন করে দিচ্ছি, যাতে তোর নাগরাজ্যের ভিতরে প্রবেশ করতে কোনো অসুবিধা না হয়। কি বলছো ডাইনি? আমার রূপ পরিবর্তন করতে হবে? হ্যাঁ হবে, না হলে তোকে নাগরাজ্যের ভিতরে কেউ প্রবেশ করতে দিবে না। এরপর ডাইনি টুনিকে একটা সাপে রূপান্তর করে। আর সাপরূপী টুনি আর কিচ্ছু না বলে নাগরাজ্যের ভিতরে প্রবেশ করতে ধরে। ঠিক সেই সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। আর নাগরাজ্যের বাইরে তখন পাহারা দিচ্ছিল এক নাগিন। নাগিন সেই সাপকে দেখে বলতে থাকে, এ কি, তুমি এই সময় পবিত্র নীলপদ্ম দর্শন করতে এসেছো? দেখছো না প্রচন্ড বৃষ্টি এসেছে? আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়েছো তখন তাড়াতাড়ি নীলপদ্ম দর্শন করে ফিরে যাও। আমি আবার গুহার দ্বার বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে নাগিন, আমি নীলপদ্ম দর্শন করেই চলে যাব। এ কথা বলে সাপটি নাগরাজ্যের ভিতরে প্রবেশ করে আর নীলপদ্মের কাছে চলে যায়। এই তো সেই নীলপদ্ম, আমাকে নীলপদ্ম নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে। কিন্তু আমি নীলপদ্ম নিয়ে যাব কি করে? বাইরে তো নাগিন পাহারা দিচ্ছে, নাগিন তো আমাকে দেখে ফেলবে। কি করে যে নাগরাজ্যের বাইরে যাব বুঝতেই যে পারছি না। সাপরূপী টুনি এসব কথা ভেবে নীলপদ্মটি মুখে তুলে নেয় আর ভাবতে থাকে কি করে সে নাগরাজ্যের বাইরে যাবে। ঠিক তখনই একটা চিৎকার ভেসে আসে। কি বাহির থেকে চিৎকার ভেসে আসলো মনে হয়। কে এভাবে চিৎকার করলো দেখি তো গিয়ে। আরে নাগিনের শরীরে তো গাছের ডাল পড়েছে। এই সুযোগে আমাকে এখান থেকে পালাতে হবে। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। নাগিন সাহায্য চাইতে থাকে, কিন্তু সাপরূপী টুনি নাগিনকে সাহায্য না করে নাগরাজ্যের বাইরে চলে আসে আর ডাইনিকে বলতে থাকে, ডাইনি তুমি কোথায়? আমি নীলপদ্ম নিয়ে এসেছি, এখন তুমি আমাকে আগের রূপে ফিরিয়ে দাও। তুই নীল পদ্ম নিয়ে এসেছিস? দাঁড়া, আমি তোকে তোর আগের রূপ ফিরিয়ে দিচ্ছি। এরপর ডাইনি টুনিকে তার আগের রূপ ফিরিয়ে দেয় আর দূর থেকে নাগিন সাপটা দেখে ফেলে। তার মানে ওটা কোনো সাপ ছিল না, ও টুনি পাখি ছিল। আর আমি তা বুঝতেই পারিনি। ওই দুষ্টু টুনি পাখি আমাকে সাহায্য না করে আমার রাজ্যের পবিত্র নীল পদ্ম নিয়ে চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না। আমি ওই দুষ্টু পাখিকে অভিশাপ দিচ্ছি, ওর গর্ভ থেকে দুটি সাপছানার জন্ম হবে। অন্যদিকে টুনি ও ডাইনি নীল পদ্ম নিয়ে সেখান থেকে চলে যায় আর ডাইনি ও টোনাকে মুক্ত করে দেয়। আমি টোনাকে মুক্ত করে দিলাম, কারণ তুই আমাকে নীল পদ্ম এনে দিয়েছিস। এখন আমি অনেক খুশি।
কারণ আমার শক্তি এখন দ্বিগুণ হয়ে যাবে। ডাইনি, আমি টোনাকে নিয়ে যাচ্ছি। এরপর থেকে তুমি আর আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো না। এমনিতেই আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আর কোনো অন্যায় আমি করতে চাই না। এই কথা বলে টুনি টোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি দুটো ডিম দেয়, আর সেই ডিম থেকে জন্ম নেয় দুটি সাপের ছানা। তা দেখে টুনি বলতে থাকে, হে কি টোনা, ডিম থেকে সাপের ছানা জন্ম নিল কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। টুনি, আমিও যে কিছুই বুঝতে পারছি না। সাপছানা তো আমাদের ডিম থেকে জন্ম নেওয়ার কথা নয়। টোনা, আমার মনে হয় আমাদের তান্ত্রিক বাবার কাছে যাওয়া দরকার। তান্ত্রিক বাবা সবটা বলতে পারবেন। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আমাদের এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। এরপর টোনা ও টুনি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলতে থাকে, মা টুনি, তোর ভুলের কারণেই তোর গর্ভ থেকে সাপের ছানার জন্ম হয়েছে। আমার ভুলের কারণে? হ্যাঁ, তোর ভুলের কারণে। কারণ তুই নাগিনের রাজ্য থেকে পবিত্র নীল পদ্ম চুরি করে নিয়ে এসেছিলি, আর সেই কারণে নাগিন তোকে অভিশাপ দিয়েছে, যার ফলে তোর গর্ভ থেকে সাপের ছানার জন্ম হয়েছে। কিন্তু তান্ত্রিক বাবা, আমি তো যা করেছি আমার স্বামী টোনাকে বাঁচানোর জন্য করেছি। আমি সবটা জানি রে মা, তোকে কিচ্ছু বলতে হবে না। কিন্তু তান্ত্রিক বাবা, এখন এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় কি আপনার জানা আছে? মারে, এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আমার জানা নেই। তবে ওই নাগিন যদি তোকে ক্ষমা করে দেয়, তবেই তুই অভিশাপ থেকে মুক্ত হতে পারবি। তবে আমি তাই করব তান্ত্রিক বাবা। আমি ওই নাগিনের কাছে গিয়ে ক্ষমা চাইবো। এরপর টুনি নাগিনের কাছে যায় আর নাগিন টুনিকে দেখে বলতে থাকে, এ কি টুনি পাখি, তুই তুই এখানে কেন এসেছিস? চলে যা বলছি, এখান থেকে চলে যা। তোর মতো বিশ্বাসঘাতক পাখির মুখ আমি দেখতে চাই না। নাগিন, তুমি আমাকে এভাবে বলো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় পাপ করেছি সেদিন তোমার রাজ্য থেকে নীলপদ্ম চুরি করে নিয়ে গিয়ে। কিন্তু বিশ্বাস করো, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার স্বামীকে ডাইনি মেরে ফেলতে চেয়েছিল, তাই তো আমি এত বড় একটা অন্যায় কাজ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না না, আমি তোকে ক্ষমা করতে পারবো না, কারণ তুই আমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিলি। আর একটু হলে আমি মরে যেতাম, তবুও তুই আমাকে সাহায্য করিসনি। আমার ভুল হয়ে গেছে নাগিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ কখনো করব না। দয়া করে আমাকে ক্ষমা করো, আর আমার সন্তানের উপর থেকে তোমার দেয়া অভিশাপ তুলে নাও, তুলে নাও। আচ্ছা বেশ, তুই যখন এত করে ক্ষমা চাইছিস, তখন আমি তোকে ক্ষমা করে দিলাম আর তোর সন্তানের উপর থেকে আমার দিয়ে অভিশাপ তুলে নিলাম। তবে তুই আমাকে কথা দে, তুই আর কখনো কারো ক্ষতি করবি না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো কারো ক্ষতি করব না, আমি তোমাকে কথা দিলাম। এরপর নাগিন টুনিকে ক্ষমা করে দেয় আর টুনির সন্তানের দিয়ে অভিশাপও কেটে যায়। আর অভিশাপ কেটে যাওয়ার ফলে সাপের ছানা দুটো পাখির ছানায় রূপান্তর হয়। তা দেখে টোনা ও টুনি অনেক খুশি হয় আর তারা সুখী দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, ক্ষমা মহৎ গুণ। কেউ ভুল করে তার ভুল বুঝতে পেরে যদি ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দিদি আমাকে পেরেছে। ও মা, মা, আমার সব খাবার খেয়ে ফেললো গো। মা, মা। এ কি টুনটুন, এসব কি কাণ্ড? তুই টুকিকে এভাবে ফেলে দিয়েছিস কেন?
তুই বড় হয়েছিস, এখনো কি তোর জ্ঞান বুদ্ধি কিছু হয়নি নাকি বলতো? জ্ঞান বুদ্ধির কথা পরে বললো, আগে তো বললে আমি বড় হয়েছি যখন আমার তো বেশি খাবার দরকার। এই কারণে টুকিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে শেষে খাবারটুকু খেয়েছি। শুনলে তুমি তোমার মেয়ের কথা? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার সব খাবারও খেয়ে ফেলেছে। আমি খাবার চাই মা, আমি খাবার চাই। এ কেমন কথা টুনটুন? বেশি খাবার খাওয়ার জন্য তুই তো ছোট বোনকে এভাবে ফেলে দিবি? তুই খুব বদমাশ হয়ে গেছিস কিন্তু। কি ব্যাপার টুনি, তুমি মেয়েটাকে এভাবে বকছো কেন বলো তো? এত রাগারাগি করছো কেন? রাগারাগি করবো না, সব দোষ তো তোমার। প্রতিদিন সামান্য একটু খাবার জোগাড় করে আনবে, আর দুই মেয়ে খাবার নিয়ে কাড়াকাড়ি করে ঝগড়া করবে। তুমি আর তোমার মেয়েরা মিলে আমার জীবনটাই জ্বালিয়ে দিলে একেবারে। মা আমি অত কিছু বুঝি না, আমি আরো খাবার চাই মা, আমি আরো খাবার চাই। আরো খাবার দরকার তো? আচ্ছা ঠিক আছে মা, তুই কাঁদিস না, আমি তোর জন্য আরো খাবার নিয়ে আসছি। আবার তুমি খাবার আনতে যাবে মানেটা কি? বাইরে তাকিয়ে দেখেছো কত বৃষ্টি হচ্ছে? এক্ষুনি তো বৃষ্টিতে ভিজে এলে। হোক, ও নিয়ে তুমি চিন্তা করো না টুনি, সামান্য তো বৃষ্টি হচ্ছে, ও আমি ম্যানেজ করে নিব। যেভাবে কচু পাতা মাথায় দিয়ে এসেছি সেভাবেই কচু পাতা মাথায় দিয়ে যাব। তুমি বাচ্চাদের খেয়াল রেখো কেমন? এ কথা বলেই টোনা কচু পাতা মাথায় দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর বৃষ্টিতে ভিজেই খাবারের সন্ধান করতে থাকে। দাদা, তুমি আবার এভাবে আমায় থাপ্পড় মারলে কেন? আমি আবার কি দোষ করলাম? দোষ করিসনি মানেটা কি? একই তো আমি শিকার খুঁজে পাচ্ছি না, বৃষ্টির জন্য কোথাও গিয়ে শান্তিও পাচ্ছি না, আর তুই কিনা চিৎকার করে কানের মাথা খাচ্ছিস। তোর কপাল ভালো, আমি তোকে শুধু একটা থাপ্পড়ই দিয়েছি। যদি তুই আরেকবার চিৎকার করিস না, তবে তোর মুখের জায়গায় আর মুখ থাকবে না। দেখেছো কাণ্ড, দেখেছো? আমি কিনা বৃষ্টির পূর্বাভাস দেওয়ার জন্য বনা ছেড়ে ডাকাডাকি করি, আর এই বদমাস এগুলো এসে কিনা আমাকে হুমকে দিচ্ছে। না না, আমি আর কোনো ডাকাডাকি করব না। রাগে গজগজ করতে করতে ব্যাঙ জলে ডুবে যায়, আর বৃষ্টির বেগ বাড়তেই থাকে। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বাতাসও শুরু হয়ে যায়। হায় বিধাতা, কি ঝড় বৃষ্টিটাই না শুরু হলো! টোনাটা যে এখনো কোথায়? টোনাকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে ঝড়ে বাসাটাও কেমন দুলছে। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো, রক্ষা করো! চিন্তায় যে আমার গলা শুকিয়ে আসছে। আরে আমার সোনা বাচ্চারা, তোদের কিচ্ছু হবে না, শান্ত হ মা, শান্ত হ। তোরা একদম ভয় পাস না সোনা মারা আমার, তোরা একদম ভয় পাস না। বৃষ্টির চাঁদটা তবুও পড়ছে, এভাবে থাকলে তো আমাদের ঠান্ডা লেগে যাবে। এদিকে তো বৃষ্টি থামারও কোনো নাম নেই। মা, কিছু একটা করো মা, কিছু একটা করো। হ্যাঁ রে মা, দেখছি কি করা যায়। তোরা একদম চিন্তা করিস না, তোরা বরং আমার সাথে চল। ছানাদের বুঝিয়ে টুনি ছানাদের নিয়ে বৃষ্টির মধ্যে উঠতে শুরু করে, আর নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে থাকে। আর পথে দেখা হয় মিনুর সাথে। আরে টুনি, তুই তাও আবার এই বৃষ্টির মধ্যে? কি হয়েছে বলতো? ছানাদের নিয়ে তুই কোথায় যাচ্ছিস? সেই দুঃখের কথা আর বলো না মিনু মাসি, আমার কষ্টের ঘরটা যে ভেঙে গেছে। ছানাদের নিয়ে আমি খুব বিপদে পড়েছি, কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না টুনি, আমি তোকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। শোন, আর একটু এগোলেই একটা মরা গাছ দেখতে পাবি। মরা গাছটার মধ্যে একটা সুন্দর কোটর আছে, তুই চাইলে ওই কোটরে আশ্রয় নিতে পারিস। তোর ছানাদের নিয়ে কোনো অসুবিধা হবে না। সত্যি বলছো মিনু মাসি? তবে তো মন্দ হয় না। তোমাকে অনেক ধন্যবাদ মাসি, আমি বরং ওই গাছের কোঠরেই যাই। এরপর টুনি তার ছানাদের নিয়ে ওই গাছের কোঠরের উদ্দেশ্যে উঠতে থাকে, আর গাছের কোঠরের কাছে গিয়ে সেখানে আশ্রয় নেয়। পেট ভর্তি ক্ষুধা আর মাথা ভর্তি রাগ, ইচ্ছে করছে রাগের মাথায় নিজের পাখাগুলোই ছিঁড়ে ফেলি।
সকাল থেকে ঘুরছি, অথচ কোথাও কোনো খাবার পাচ্ছি না। মা, আমার খুব পাটি পেয়েছে। পেটটা কেমন মোচড় দিচ্ছে। চুপ কর টুকি, চুপ কর। একদম কথা বলিস না। এখন কিছুতেই বাইরে যাওয়া সম্ভব নয়। শুনতে পাচ্ছিস না? বাইরে শিকারি ঈগল কথা বলছে। একটু কষ্ট করে চেপে রাখ মা। আরে, মনে হচ্ছে কোনো ছোট্ট পাখি কথা বলছে। খাবার জোগাড় হয়ে গেল নাকি? কোথায় কোথায় সেই ছোট্ট পাখি? দেখি তো আশেপাশে কোথায় ছোট পাখি। ওই কি বদমাস, এটা তুই কি করলি? ওরে ছোট্ট পাখির দল, তোরা তবে এখানে? আমি তো তোদেরকে এতক্ষণ খুঁজছিলাম। যাক, আমার খাবারের ব্যবস্থা তবে হয়েই গেল। যতই চেষ্টা করো ঈগল, তুমি আমাদের কিছুতেই ধরতে পারবে না। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। চুপ কর ছোট্ট পাখি, দরকার পড়লে ঠোকর দিয়ে কোঠর ভেঙে ফেলবো, তারপর পেট পুজো করে এখান থেকে যাব। তবুও খালি পেটে যাব না। তুমি তো খুব জেদি দেখছি। তবে এত কষ্ট করে তোমাকে আর কোঠর ভাঙতে হবে না। তুমি বরং পাশের জমি থেকে কিছু রসুন তুলে আনো। আমি তোমাকে রসুনের বড়া বানিয়ে খাওয়াবো। আর তুমি হয়তো জানো না, পাখির মাংসের চেয়ে রসুনের বড়া অনেক বেশি টেস্টি হয়। সত্যি বলছিস তুই? আসলে এই রসুনের বড়া খুব টেস্টি। আচ্ছা, আজ না হয় রসুনের বড়া খেয়েই দেখবো। এতদিন তো অনেক পাখির মাংস খেয়েছি। যাই যাই, রসুন তুলে আনি। তুই বরং বড়া বানানোর ব্যবস্থা কর। হ্যাঁ, এটা তুমি ঈগলকে কি বললে? রসুনের বড়া খেলে তো মাথা ঘুরাবে, জ্বর চলে আসবে। হ্যাঁ রে মা, এটাই তো টেকনিক। ঈগল বড়া খেয়ে জ্বরে পড়বে, আর আমি সেই সুযোগে তোদের নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তারপর তোর বাবাকে খুঁজবো। আসলে বুদ্ধি খাটিয়ে এখান থেকে পালানো ছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। যাই হোক, তোরা থাক, আমি বড়া বানানোর বন্দোবস্ত করি। আর ঈগল অনেক খোঁজাখুঁজি করে রসুন খেতে যায় আর রসুন তুলতে শুরু করে। কি মুশকিল, রসুন তুলতেই তো হাঁপিয়ে যাচ্ছি। আর হাঁপিয়ে যাবই বা না কেন? পেটটা তো পুরো খালি। তবে আজ এই রসুনের বড়া খেয়েই পেট ভরাবো। ঈগল সেই সব রসুন নিয়ে টুনির কাছে যায়, আর টুনি রসুন নিয়ে বড়া বানাতে থাকে। এই নাও ঈগল দাদা, রসুনের বড়া। এই বড়া অনেক টেস্টি আর অনেক সুস্বাদু। তাই আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নাও তো। দে দে, তাড়াতাড়ি দে, আমি যে বড্ড ক্ষুধার্ত। এই টুনি, এটা কি হলো? আমার মাথা ঘুরছে কেন? আমার পেটও জ্বলছে, আমার গাও গরম হচ্ছে। ওরে বাবারে! চিৎকার করে ঈগল ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টুনি সেই সুযোগে ছানাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি খাটিয়ে কিভাবে শত্রুকে পরাজিত করতে হয়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।